দা বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা অসহযোগী গল্পের বিষয়বস্তু এবং এসএকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করছি। এই গল্পটি আইসিএসসি বোর্ডের ক্লাস 9 এবং 10 এর পাঠ্য। বাংলা সাহিত্যে মানিক বন্দ্যোপাধ্যায় একটি অবিস্মরণীয় নাম। 1908 খ্রিস্টাব্দের 19শে মে দুমকায় তার জন্ম হয়েছিল। পিতা হরিহর বন্দ্যোপাধ্যায় এবং মাতা ছিলেন নীরজা সুন্দরী। তার পিতা ছিল একজন সরকারি কর্মচারী। কাজের জন্য তার পিতাকে বিভিন্ন জায়গায় ঘুরতে হয়েছে। তাই বলা চলে আমাদের লেখকের ছোটবেলা কেটেছে বাংলা এবং বিহারের বিভিন্ন অঞ্চলে ভ্রমণ করে। মানিক বন্দ্যোপাধ্যায়ের আসল নাম ছিল প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা প্রথম গল্প অতসী মামি বিচিত্রা পত্রিকায় প্রকাশিত হয়েছিল। প্রকাশিত হওয়ার পরই সেটি বিভিন্ন জনের দৃষ্টি আকর্ষণ করে। এরপর নানা জায়গা থেকে তাকে গল্প লেখার অনুরোধ আসতে থাকে। দিবারাত্রির কাব্য তিনি মাত্র 21 বছর বয়সে লিখেছিলেন। তার লেখা রচনাগুলির মধ্যে পুতুল নাচের ইতিকথা, শহরবাসের ইতিকথা, চতুষ্কোণ, পদ্মা নদীর মাঝি ইত্যাদি উল্লেখযোগ্য। ধনেশগঞ্জের মস্ত বড় আড়তদার ছিলেন হর্ষনাথ। তার ছেলের নাম রমেন। রমেন ছিল অত্যন্ত দুরন্ত এবং ডানপিঠে। সেই রমেন একদিন ম্যাজিস্ট্রেট সাহেবের ছেলেকে মেরে রক্ত বের করে দিয়েছিলেন। ম্যাজিস্ট্রেটের বাড়িতে কিছু ভেট নিয়ে মানে দামি দামি উপহার সামগ্রী নিয়ে তিনি পৌঁছন এবং সেখানে গিয়ে ক্ষমা চেয়ে নেন এবং তার ছেলেকে তিনি শায়েস্তা করবেন এ কথা দিয়ে তিনি আসেন। এরপরে তিনি সিদ্ধান্ত নেন এই ছেলেকে আর এখানে রাখা যাবে না। সেই জন্য তিনি ছেলেকে ভদ্র বানানোর জন্য তার পিস্তুত ভগ্নিপতি যিনি কলিকাতায় থাকেন সূর্যপদ তার কাছে পাঠানোর সিদ্ধান্ত নেন। যদিও রমেনের বাবা হর্ষনাথের এই সিদ্ধান্তে রমেনের মা কিছুটা আপত্তি করেছিল, কারণ রমেনের মা জানতো সূর্যপদ স্বদেশী টদেশী করেন, আর যেহেতু তিনি স্বদেশী করেন তাই ছেলেকে তিনি বিগড়ে দিতে পারেন। তখন রমেনের বাবা হর্ষনাথ তাকে আশ্বস্ত করে স্বদেশী না ছাই, এটা তো শুধু কামাইয়ের রাস্তা, মানে এটা উপার্জনের একমাত্র রাস্তা, চাকুরি করে কি আর পেট ভরে? তাই স্বদেশীর নাম করে তিনি টাকা উপার্জন করেন। যাই হোক, ছেলেকে নিয়ে সে সূর্যপদের কাছে উপস্থিত হয় এবং উপস্থিত হওয়ার পর সূর্যপদ মানে হর্ষনাথ বাবুর ছেলে রমেনকে রাখার মনস্থির করেন, মানে রেখে দিবেন এ কথা বলেন, কিন্তু তার শর্ত হলো তিনি তার ছেলের খাওয়া পড়া বাবদ 25 টাকা করে নেবেন এবং সেই টাকাটি সরাসরি রমেনকে দেওয়া যাবে না, সূর্যপদের কাছে দিতে হবে। তিনি যা যা প্রয়োজন রমেনের সেটি মেটাবেন। ঠিকই আছে, সে কথা দিয়ে হর্ষনাথ বাড়ি চলে আসে এবং পরের মাসে তিনি 50 টাকা পাঠিয়েছিলেন এবং যথারীতি 25 টাকা রেখে আরো 25 টাকা সেটি হর্ষনাথকে ফিরিয়ে দেওয়া হয়েছিল। সেটি দেখে হর্ষনাথ ভেবেছিলেন, বাহ, এটা তো খুব, তিনি তো একদম জেনুইন, মানে তিনি একদম আদর্শ একজন, যেটি কথা দিয়েছেন সেটিই রাখছেন এবং তিনি ভাবলেন তার ছেলে মানুষ হয়ে ফিরবে। দীর্ঘ 1 বছর পর রমেন যখন বাসায় ফেরে তখন রমেনকে আর চেনাই যায় না। ছোট ছোট করে চুল ছাটা এবং গায়ের যে পোশাক পরিপাটি এবং ভদ্র সভ্য রমেন তার বাড়িতে ফেরে। হর্ষনাথ দেখে খুব খুশি হয়, কিন্তু ছেলের এই ধরনের পরিবর্তন সে আশাই করেনি। মানে এখন রমেন একদম চুপচাপ থাকে, কোথাও যায় না, মাঝে মাঝে একটু বের হয়, কিন্তু আগে যেমন বের হলে জামা কাপড় ছিঁড়ে নিয়ে বাড়িতে ঢুকতো, গায়ে কাদা মাখা ধুলো মাখা ইত্যাদি করে বাড়িতে ঢুকতো, এখন যেমনি ভাবে বেরোয় সেমনি পরিপাটি ভাবেই বাড়িতে ঢুকে। যাই হোক, ছেলের এই উন্নতি দেখে হর্ষনাথ খুশি হয়। কিছুদিন পর থেকে রমেন বাড়ির বাইরেই থাকে বেশিরভাগটা সময় এবং হর্ষনাথ ভাবে অনেকদিন পরে রমেন বাইরেতে ফিরেছে, হয়তো তার পুরনো বন্ধু বান্ধবের সাথে
সে দেখা করতে যাচ্ছে। এটি ভেবে সে নিশ্চিন্ত হয়। আর তাছাড়াও আরেকটি কথা, রমেনের কোনো অপকর্মের খবর হর্ষনাথের কানে আসে না। তাই তিনি আরো নিশ্চিন্ত হন যে রমেন কোনো রকম কোনো দুষ্টুমি বা কোনো রকম কোনো শয়তানি এখন আর করছে না। কিন্তু 7 দিন পরেই তার মনে খটকা লাগে। একদিন দুপুরবেলা হর্ষনাথ বাড়িতে এসেছিল খেতে, এবং খাওয়ার সময় তিনি বাড়িতে যখন প্রবেশ করেন তখন তিনি দেখতে পান দুর্ভিক্ষ পীড়িত যে সমস্ত মানুষ, প্রায় 300 মানুষ তার বাড়ির সামনে জটলা করে বসে আছে, এবং রমেন এবং তার সমবয়সী প্রায় 25-30 জন ছেলে মেয়ে তাদেরকে পেট পুড়ে ভাত খেতে দিচ্ছে। এটি দেখে তো হর্ষনাথের অবস্থা খারাপ, মানে তার তো শিখে উঠে গেছে একদম। এবং সে তখন তার গিন্নিকে যা জিজ্ঞাসা করে এসব কি হচ্ছে। গিন্নি বলে যে দেখছো না রমেন সবাইকে খেতে দিচ্ছে। এবং তখন হর্ষনাথ জিজ্ঞাসা করে চাল এলো কোথা থেকে এবং বাকি সমস্ত জিনিস এলো কোথা থেকে। তখন গিন্নি বলে রমেন আড়তের, মানে আমাদের যে গোদাম ঘর রয়েছে সেই গুদাম থেকে সমস্ত কিছু নিয়ে লোকজনকে খেতে দিচ্ছে। শুধু আজকেই নয়, এভাবে 7 দিন তিনি ওই 300 মানুষকে, মানে তিনি বলতে রমেন 300 মানুষকে নিজের বাড়ির ভান্ডার থেকে খাওয়ানোর কথা দিয়েছেন। কথা শুনে হর্ষনাথ প্রচন্ড ক্ষেপে যায় এবং গিন্নির কাছ থেকে ভাড়ারের চাবি নিয়ে নেয় এবং খেতে বসা যে লোকগুলি ছিল তাদেরকে বাড়ির সামনে থেকে তাড়িয়ে দেয়। দুর্ভিক্ষের সময় মানুষের হাহাকার চারিদিকে চলছে, কথা হর্ষনাথ শুনতে পায় কিনা। রমেন কথা জিজ্ঞাসা করলে হর্ষনাথ জানায় এসবে তার কিচ্ছু যায় আসে না। এদিকে সবাইকে তাড়িয়ে দেওয়ায় রমেন মুখ ভার করে বসে থাকে এবং তার বাবার কাছে সে প্রশ্ন করে, তুমি কি পাষাণ হয়ে গেছো, মানে তোমার এসব দেখে কিছুই মনে হচ্ছে না? এবং হর্ষনাথ কথাটিকে উড়িয়ে দেয়। এরপর রমেনকে 2 দিন বাড়িতে খুঁজে পাওয়া যায় না। হর্ষনাথ খোঁজ নিয়ে জানতে পারে হর্ষনাথের পরম শত্রু অনাথ বাবুর সাথে রমেন 7 পাড়ায় গিয়ে ঘুরে বেড়াচ্ছে। এই অনাথ বাবুর জন্যই হর্ষনাথকে একসময় 1000 মণ চাল বাধা দামে বিক্রি করতে হয়েছিল। তারপর থেকেই অনাথ বাবুকে তিনি পছন্দ করেন না। দুর্ভিক্ষের সময় যে গরিব মানুষগুলোকে দুমুঠো অন্ন তুলে দেওয়ার জন্য রমেন তার বাবাকে অনুরোধ জানায় যে তিনি যে দামে কিনেছিলেন তার থেকে 1 টাকা লাভ রেখে চালগুলো যেন সবার মধ্যে বিলিয়ে দেওয়া যায়, মানে বিলিয়ে দেওয়া হয়, এমন ব্যবস্থা করলে কেমন হয়। হর্ষনাথ বাবু কথা শুনে রমেনকে প্রচন্ড তিরস্কার করেন। হর্ষনাথ তখন জানায় যে আমি 40 টাকা দামের চাল কিভাবে 14 টাকায় সবার মধ্যে বিলিয়ে দেই। রমেন তখন তার বাবাকে ওয়ার্নিং দেয়, মানে রমেন তখন তার বাবাকে শাসিয়ে দেয় যে তিনি যদি 14 টাকায় সেই চালগুলি বিক্রি না করে তাহলে তিনি গুদামের সমস্ত চাল বিনে পয়সায় গরিবদের মধ্যে বিতরণ করে দেবেন। রমেনের এই দুর্ব্যবহার দেখে তার বাবা হর্ষনাথ প্রচন্ড ভেঙে যায় এবং তিনি ভাবতে থাকেন কোন কুক্ষণেই তিনি সূর্যপদের কাছে তার ছেলেকে মানুষ করতে পাঠিয়েছিলেন। একদিন পর রমেনের বাবা হর্ষনাথ 3 দিনের জন্য কাজে বাইরে গিয়েছিলেন এবং তিনি যাবার সময় থানায় হয়ে গিয়েছিলেন, মানে থানা দিয়ে গিয়েছিলেন এবং বলে গিয়েছিলেন অনাথ বাবু এবং তার দলবলরা তার ছেলের মাথা খেয়ে নিচ্ছে এবং তারা যদি এসে কোনো গন্ডগোল করে পুলিশ যেন তাদের গিয়ে গ্রেপ্তার করে। শুধু এটুকুই নয়, গুদামের সমস্ত কর্মচারীদেরও তিনি শাসিয়ে দিয়ে গিয়েছিলেন যে রমেন এবং অনাথ বাবুরা এসে যদি কোনো গন্ডগোল করে রমেনকে যেন শাসিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয় এবং অনাথ বাবুদের যেন পুলিশের হাতে তুলে দেওয়া হয়। মালিক ছিল না বলে পরের দিন কর্মচারী নিতাই চরণ একটু দেরি করে আড়তে আসেন, মানে তিনি আগেই চাবিটি অন্যান্যদের কাছে পাঠিয়ে দিয়ে তিনি একটু বেলা করে আড়তে এসে সেই আড়তের চেহারা দেখে তিনি হতভম্ব হয়ে পড়েন। এসে তিনি দেখেন
পরশুদিন পর্যন্ত যেখানে হাজারখানেক তেলের টিন ছিল, সেখানে শুধু ময়লা, যে কালো কালো স্তরগুলো, সেই কালো স্তরগুলি সেখানে আছে। সেখানে কর্মচারীর দল বসে আছে এবং রমেন তাদের থেকে একটু দূরে হর্ষনাথের নলাল্লা বন্দুকটি ধরে বসে আছেন। রমেন নিতাই চরণকে আসতে দেখে তিনি তার কাছে চাবিটি চান এবং নিতাই চরণ যখন বলে যে চাবি তো মালিকের কাছে, তখন তিনি গুদামের তালা ভাঙার সিদ্ধান্ত নেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় 150 জন ছেলে পেলে মিলে সেই চাল এবং তেল সমস্ত যা যা ছিল গুদামের সবকিছু গরিবদের মধ্যে বিতরণ করে দেয়। কারণ তার বাবা চলে যাওয়ার পরই রমেন থানায় এবং সমস্ত গ্রামগুলিতে বলে এসেছিল যে আজ তার বাবা হর্ষনাথ গুদাম থেকে চাল বিলি করবেন। তাই পুলিশ এসে সেখানে ভিড় দেখতে পায় এবং তারা ভিড় সামলানোর কাজেই ব্যস্ত হয়ে পড়ে। খবর পেয়ে হর্ষনাথ পরের দিন ছুটতে ছুটতে বাড়ি চলে আসে এবং ছেলেকে সামনে রেখে তিনি ঘুম খেয়ে বসে থাকেন। এটি হলো অসহযোগী গল্পের বিষয়বস্তু। এবার আমরা গল্পের এসএকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। কে, তার সঙ্গে কে এটে উঠতে পারছিলেন না? উত্তর, মানিক বন্দ্যোপাধ্যায়ের অসহযোগী গল্প থেকে নেওয়া প্রশ্নোক্ত উদ্ধৃতির রমেন হল ধনেশগঞ্জের মস্ত আড়তদার ও মজুতদারি ব্যবসায় দক্ষ এবং সুনিপুণ হিসেবি হর্ষনাথের ছেলে। রমেনের দুরন্তপনার সঙ্গে এটে উঠতে পারছিল না তার ব্যবসাদার ও অত্যন্ত হিসেবি বাবা হর্ষনাথ। রমেনের দুরন্তপনার পরিচয় দাও। উত্তর, রমেনের দুরন্তপনা ব্যবসায়ী হর্ষনাথের অত্যন্ত বিপদের কারণ হয়ে ওঠে। 2-3 বার তাকে কোর্ট পর্যন্ত যেতে হয়। একবার সে ম্যাজিস্ট্রেট বসুর ছেলেকে অত্যন্ত আঘাত করে, মারের চোটে একেবারে রক্তারক্তি কাণ্ড। আর তখনই হর্ষনাথ বুঝতে পারে এ ছেলেকে সামলানো তার কাজ নয়। অগত্যা ছেলের দুরন্তপনার শাস্তি থেকে ছেলেকে রক্ষা করতে দামি ভেট নিয়ে হর্ষনাথ স্বয়ং ম্যাজিস্ট্রেটের দরবারে হাজির হলো। এটে উঠতে না পেরে তার পিতা কি করল? উত্তর, ছেলের সঙ্গে এটে উঠতে না পেরে হর্ষনাথ কৌশল করল। প্রথমেই ম্যাজিস্ট্রেটের হাত পায়ে ধরে রমেনের নিস্তার চাইল। এমনকি শুধু মিস্টার বসুকেই নয়, মিসেস বসুর পায়েও তিনি পড়লেন। তারপর স্পষ্ট করে জানালেন ভয় পেয়ে রমন পালিয়ে গেছে, তবে যদি ফিরে আসে তাকে খুঁটিতে বেঁধে চাপকে লাল করে দেবে। এরপর কাল বিলম্ব না করে হর্ষনাথ ছেলেকে নিয়ে কলকাতা চলে গেল। ছেলেকে সে দুঃসম্পর্কের ভগ্নিপতি সূর্যপদের জিম্মায় রেখে এলো। তাকে বলল ছেলেকে তার মানুষ করে দিতে হবে। এ ব্যাপারে রমেনের মা কিছুটা আপত্তি করলেও তা গ্রাহ্য হয়নি। শেষমেশ সূর্যপদের দেওয়া শর্ত মেনে হর্ষনাথ ছেলেকে তার কাছে রেখে এলো। উনি স্বদেশী টদেশী করেন শুনেছি। উনি বলতে কার কথা বলা হয়েছে? উত্তর, মানিক বন্দ্যোপাধ্যায়ের অসহযোগী গল্পের এই উদ্ধৃতিতে উনি বলতে রমেনের বাবার দূরসম্পর্কের ভগ্নিপতি গরিব স্কুলমাস্টার সূর্যপদবাবুর কথা বলা হয়েছে। স্বদেশী ব্যাপারটি কি? উত্তর, স্বদেশী কথার অর্থ স্বদেশ, অর্থাৎ নিজের দেশ বিষয়ক। পরাধীন ভারতবর্ষের বিপ্লবীরা ইংরেজদের বিরুদ্ধে 2 ধরনের লড়াই করেছিল, সশস্ত্র বিপ্লব ও অসহযোগ আন্দোলন। অসহযোগ আন্দোলনের একটি দিক হলো স্বদেশী আন্দোলন। এই আন্দোলনে অংশ নেওয়া বিপ্লবীরা দেশবাসীদের মনে দেশপ্রেম বোধ জাগিয়ে তোলার না চেষ্টা করে, তার মধ্যে অন্যতম হলো দেশীয় দ্রব্যাদি গ্রহণ ও বিলিতি দ্রব্য বর্জন। অনেক সময় আন্দোলন খানিকটা হিংসাত্মক হয়ে উঠত। তবে যাই হোক, পরাধীন ভারতবাসীর কাছে স্বদেশী ছিল বিরোধী আন্দোলনের একটা গুরুত্বপূর্ণ হাতিয়ার। ছেলেকে বিগড়ে দেওয়ার কথা শুনে শ্রোতা কি বলল? উত্তর, রমেনের মায়ের এই কথায় শ্রোতা হর্ষনাথ
অর্থাৎ রমেনের বাবা বলল, স্বদেশী না ছাই? স্বদেশী করলে তো এতদিন জেল হয়ে যেত। ওসব আসলে টাকা উপার্জনের মতলব মাত্র। আসলে ছেলেদের নিয়ে দল টল সভা সমিতি করে চাঁদা তোলার জন্য। মাস্টারিতে সামান্য পয়সা, তাতে কি আর কারো পেট চলে? ছেলেটাকে শুধরে দিতে পারবে বলে মনে হচ্ছে। কোন ঘটনার পরিপ্রেক্ষিতে বক্তার এমন মনে হয়েছে? উত্তর, হর্ষনাথ তার বিগড়ে যাওয়া দুরন্ত ছেলেকে মানুষ করে দূর সম্পর্কের ভগ্নিপতি সূর্যপদের কাছে রেখে আসে। সূর্যপদ রমেনকে শুধরে দেবে এই প্রতিশ্রুতি দিয়ে হর্ষনাথকে বলে, তাকেও একটি কাজ করতে হবে। 1 বছরের মধ্যে রমেনের সঙ্গে দেখা করা যাবে না, এমনকি সেও ধনেশগঞ্জে যেতে পারবে না। তাছাড়া সরাসরি রমেনের কাছে কোনো টাকা পাঠানো চলবে না। হর্ষনাথ রাজি হয়। এরপর ছেলের মাসিক খরচ বাবদ হর্ষনাথ 50 টাকা দিতে চাইলে সূর্যপদ জানায় সে গরিব স্কুল মাস্টার, আর ছেলের খরচ চালাবার ক্ষমতা তার নেই। তবে 25 টাকা, অ্যাকচুয়ালি এখানে হবে 25 টাকার বেশি লাগবে না। পরের মাসে হর্ষনাথ 50 টাকা পাঠায়, কিন্তু সূর্যপদ 25 টাকা রেখে বাকি টাকা ফেরত পাঠিয়ে দেয়। আর তাতে হর্ষনাথ খুবই খুশি হয়। সূর্যপদর সম্পর্কে তার ধারণা পাল্টে যায়। সূর্যপদর থেকে বাড়তি 25 টাকা ফেরত পেয়ে সেই প্রসঙ্গে সূর্যপদবাবুর বিষয়ে বক্তা হর্ষনাথের এমন মনে হয়েছে। শুধরে দিতে পারবে বলতে কি বোঝানো হয়েছে? উত্তর, শুধরে দিতে পারবে কথার অর্থ স্বভাব বদল করে দিতে সক্ষম হবে। রমেন দুরন্ত প্রকৃতির হওয়ায় হর্ষনাথ তাকে সূর্যপদের কাছে পাঠায়। বলা যায় পাঠাতে বাধ্য হয়। সে চেয়েছিল রমেন শান্ত, শিষ্ট, নম্র, ভদ্র হোক। পূর্বেকার গুন্ডা স্বভাব পাল্টে সে নিরীহ হয়ে উঠুক। স্বভাবের বদল হওয়ার সম্ভাবনার দিকটি হর্ষনাথ সূর্যপদের আচরণে উপলব্ধি করেছে বলেই তার মনে হয়েছে সূর্যপদ রমেনকে শুধরে দিতে পারবে। কে কাকে শুধরে দিতে পারবে বলে জানানো হয়েছে? উত্তর, হর্ষনাথের দূর সম্পর্কের বিস্তুত ভগ্নিপতি গরিব স্কুল মাস্টার শহরতলির বাসিন্দা সূর্যপদ। হর্ষনাথের দুরন্ত মারপিট করে বেড়ানো শয়তানি প্রকৃতির গুন্ডা স্বভাবের রমেনকে শুধরে দিতে পারবে বলে জানানো হয়েছে। হর্ষনাথ রমেনের কেমনতর পরিবর্তন লক্ষ্য করল? উত্তর, সূর্যপদের কাছ থেকে ফিরে আসা রমেনের পরিবর্তনের মধ্যে হর্ষনাথ দেখল রমেন বেশ শান্তশিষ্ট ও ভদ্র হয়ে এসেছে। চেহারায়, কথায়, ব্যবহারে তার আমূল পরিবর্তন ঘটেছে। উস্কো খুস্কো চুলগুলো ছোট ছোট করে কাটা, একই সঙ্গে তা আঁচড়ানো। পরনের জামাকাপড় সস্তা দামের, কিন্তু দিব্যি পরিষ্কার পরিচ্ছন্ন। মুখখানাও হাসি খুশি, কথা মিষ্টি, চালচলনও নম্র। 1 বছর আগে তার চেহারার যে গুন্ডা স্বভাব ছিল তা সম্পূর্ণ উধাও। তখন সে সারাদিন টো টো করে ঘুরে বেড়াতো, খেলা আর মারামারি নিয়ে মেতে থাকতো। কিন্তু এখন সে সবের কিছুই নেই। আগে সে অকাজের পর অকাজ করে চলতো, কোনোদিন কারো কথা শুনতো না। তার সেই সব চাপল্য, শয়তানি, অবাধ্যতা কোথায় যে উড়ে গেল? হর্ষনাথের রমেনের মধ্যে এমনতর ধারার আমূল পরিবর্তন লক্ষ্য করেছিল। রমেনের পরিবর্তনের মধ্যেও হর্ষনাথ তার কী দোষ দেখেছিল? উত্তর, এই পরিবর্তনের মধ্যে হর্ষনাথ তার ছেলে রমেনের একটিমাত্র দোষ খুঁজে পেয়েছিল। তা হলো সে কেবল সারাদিন বাইরে বাইরে ঘুরে বেড়ায়, তবে কোনো অপকর্মের খবর না পেয়ে এবং বাড়ি ফিরলে ছেলের দেহ ও জামাকাপড়ে দুরন্তপনার চিহ্ন না থেকে হর্ষনাথের স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। মনে করে এতদিন পরে দেশে ফিরেছে,
হয়তোবা পুরনো বন্ধুর সঙ্গে স্বাদ মিটিয়ে আড্ডা দিচ্ছে, তাতে কিচ্ছু যায় আসে না। মোট কথা, ছেলে সারাদিন বাইরে ঘুরে বেড়ানো ব্যাপারটি ছিল রমেনের বাবা হর্ষনাথের কাছে তার একমাত্র দোষ। কার কোন কথা হর্ষনাথ উড়িয়ে দেওয়ার চেষ্টা করে? উত্তর, মানিক বন্দ্যোপাধ্যায়ের অসহযোগী গল্প থেকে নেওয়া উদ্ধৃতি অনুযায়ী রমেনের কথা তার বাবা হর্ষনাথ তাচ্ছিল্য করে উড়িয়ে দেওয়ার চেষ্টা করে। রমেন কাঙালিদের 1 সপ্তাহ খাওয়ানোর কথা দিয়েছিল, কিন্তু তার বাবার জন্য সেটি সম্ভব হলো না। সে সবাইকে তাড়িয়ে দেয়। এই ঘটনার পর রমেন 2 দিন থেকে উধাও থাকে। রমেনের মা কেঁদে কেটে অস্থির হয়। মনে মনে শঙ্কিত হর্ষনাথ বাইরে মুখ গম্ভীর করে থাকে। রাগে ভয়ে দুশ্চিন্তায় তার মেজাজ ক্ষিপ্ত থাকে। ভাবে রমেন ফিরলে মেরে আস্ত রাখবে না। দিন 2 পর ফিরে এলে হর্ষনাথ তাকে কিছুই বলতে পারে না। তার চোখের চাউনি দেখে হর্ষনাথ ছেলেকে ধমকাতে সাহস পায় না। সে কেমন খাপছাড়া দৃষ্টিতে বাবার দিকে তাকায়। দেখে হর্ষনাথ নিজেই ভয় পায়। তারপর জানতে পারে রমেন ইতিমধ্যে তার ঘোরতর শত্রু অনাথবাবুর সঙ্গে দেখা করতে গিয়েছিল। তাতে আরও ক্ষিপ্ত হয়ে ওঠে হর্ষনাথ। রমেন বাবাকে বোঝাতে থাকে তার বাবা যে দামে চাল কিনেছিল তার ওপর 1 টাকা লাভ রেখে যেন সে বেচে দেয়। তাতে তার তো লোকসান হবে না, বরং কত লোক বেঁচে যাবে। ছেলের এই মানব প্রেমের দরদি কথাটা হর্ষনাথ উড়িয়ে দেওয়ার চেষ্টা করে। কেন হর্ষনাথ রমেনের কথা উড়িয়ে দিতে চায়? উত্তর, হর্ষনাথ অত্যন্ত হিসেবি মানুষ এবং ব্যবসাদার। ফলে লাভের দিক ছাড়া সে কিছুই বোঝে না। ছেলের হিসেব মতো কেনা দামের ওপর 1 টাকা লাভ রেখে বিক্রি করলে তাতে 14 টাকায় চাল বিক্রি করতে হবে, অথচ এখনই তার দাম 40 টাকা। সুতরাং এ কাজে তার লোকসানই বেশি। ছেলের এই কাঁচা হিসেবের কথা উপলব্ধি করে হর্ষনাথ তা উড়িয়ে দেবার চেষ্টা করে। হর্ষনাথের চারিত্রিক বৈশিষ্ট্য উল্লেখ করো। উত্তর, হর্ষনাথ স্বভাবে ব্যবসায়ী, লোলুপ। লাভের জন্যই সে অকারণ মাল মজুত রাখে, কালোবাজারি করে। মুনাফা অর্জনের জন্য সে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ঘুষ দিতেও অরাজি নয়, বরং উমেদারি করে কার্যসিদ্ধি করতে সে দক্ষ। তার কাছে নৈতিকতার কোনো মূল্য নেই। দুর্ভিক্ষের দিনে, যুদ্ধকালীন পরিস্থিতিতেও নিরন্ন মানুষের প্রতি সে বিন্দুমাত্র সহানুভূতি দেখায়নি। সবসময় নিজের চিন্তা বা অতি মুনাফা অর্জনের বিষয়ে সে ভেবে গেছে। মুনাফা অর্জনের পথে বাধা বিবেচনা করে হর্ষনাথ স্ত্রীকেও বিশ্বাস করেনি। ছেলের মানবদরদী মানসিকতাকে অগ্রাহ্য করে তাকে অত্যন্ত হীন চোখে দেখেছে। তাই হর্ষনাথকে আমরা স্বার্থান্বেষী, কালোবাজারি ও মুনাফাখোর মজুতদার ছাড়া বেশি কিছু ভাবতে পারি না। সে মানবিকতা বিরোধী, উমেদার, স্বার্থপর মানুষ। হই হই কাণ্ড সম্পর্কিত ঘটনাটি বর্ণনা করো। উত্তর, আলোচ্য উদ্ধৃতিতে পুত্র রমেন কর্তৃক পিতা হর্ষনাথের আড়ত লুট করার ঘটনার প্রতি ইঙ্গিত করা হয়েছে। হর্ষনাথ কার্য উপলক্ষে বাইরে যাবার পরদিনই রমেন স্বদেশীদের মতে হাতে পিতার বন্দুক নিয়ে পিতার আড়তের কর্মচারীদের ভয় দেখিয়ে তার গুদামের চাল লুট করে বিলিয়ে দেয় হাজার হাজার অভুক্ত মানুষদের মধ্যে। রমেনের বয়সী প্রায় 100 ছেলে তাকে এই কাজে সাহায্য করে। নির্দিষ্ট দিনে হর্ষনাথ হবে না এখানে হবে তার ছেলে। তাই নির্দিষ্ট দিনে তার ছেলে গ্রামে ঢেরা পিটিয়ে জানিয়ে দিয়েছিল যে ওই দিন তার বাবা হর্ষনাথ নিজের গুদাম থেকে দুর্ভিক্ষপীড়িত মানুষদের চাল বিলি করবেন। এই ঘটনার কথা রমেন থানায় গিয়েও জানিয়ে এসেছিল।
তাই চাল বিতরণের সময় পুলিশ রমেনের কাজে বাধা দেয়নি। অসংখ্য মানুষ ভিড় করেছিল গুদামের সামনে। হৈ হৈ শব্দে চারিদিক সচকিত হয়ে উঠেছিল।